নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আমার মনে আছে ছোটবেলায় চুপ করে ওয়েট করে থাকতাম যে সপ্তাহে কখন সানডে সাসপেন্সের একটা এপিসোড আসবে, সেটা শুনবো। সেটা যখন মাঝে মধ্যে মিস করে যেতাম রেডিওতে লাইভ, তখন আমার এক বন্ধু ছিল, ও ফোনে ওর রেডিওতে রেকর্ডারটা ছিল, ওই এপিসোডগুলোকে রেকর্ড করে করে রাখতো। এইভাবে আমরা একটা গোটা কালেকশন বানিয়েছিলাম সানডে সাসপেন্সের। তো সেই ফোল্ডারটা তখন পেন ড্রাইভে করে এরকম পিসিতে নেওয়া, এইসব জিনিস আজকাল আর মানে থিং অফ দ্য পাস্ট কাইন্ড অফ হয়ে গেছে। তো এই করে আমরা গল্পগুলো শুনতাম, নিজেদের কাছে জমাতাম। জমানোটা একটা ব্যাপার ছিল তখন আমাদের ছোটোবেলায়। জমানোটা একটা খুব সব বিষয়েতেই একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ছিল। সেই লেজের চিতোজের প্যাকেটে পোকেমনের ট্যাজোজ কার্ড, জেঙ্গা কার্ড, যাই হোক সব কিছুই একটা জমানোর মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। সেরকম বোধহয় সেই অভ্যাস থেকেই আমরা এরকম সানডে সাসপেন্সের গল্পগুলোকেও জমাতাম। তো আজকের গল্পটাতে সেই ছোটোবেলার ফিলিংটা কোথাও না কোথাও যেন ফিরে পেয়েছি আমি। মানে সেই পুরনো দিনকার গল্পগুলো শোনার যেই আমেজটা, সেই আমেজটা কোথাও না কোথাও এই গল্পটার মধ্যে আছে, রয়েছে। রেমিনিসেন্ট অফ দ্য ওল্ড ক্লাসিক স্টাইল অফ অডিও স্টোরি। সেটা আমাদের আজকের অথর অঙ্কিতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই গল্পটাতে। গল্পটার নাম শেয়ালডাঙ্গার টেশানবাবু। গল্প পাঠ নির্মল ও রমাপদ বাবুর চরিত্রে রয়েছে প্রত্যয়। বিপ্লব বাবুর চরিত্রে রয়েছি আমি, সুমিতেন্দ্র। কথায় বলে স্বভাব যায় না মূলে। মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও কিছু স্বভাব ছাড়তে পারে না, বা হয়তো কিছু জায়গা মানুষকে মৃত্যুর পরেও বেঁধে রাখে। এমনই একটা ছোট্ট জায়গা, এমনই গ্রাম বাংলার এক প্রত্যন্ত কোনায় একটা ছোট্ট স্টেশন, শিয়ালডাঙ্গা হল্টের গল্প শুনবো আজকে। যেখানে নিয়ম মেনে আজও সিগন্যাল পড়ছে, ট্রেন চলছে, আর একজন নিজের কর্তব্য পালন করে চলেছে। শুরু করছি আজকের পর্ব, অঙ্কিতা ঘোষের লেখা শেয়ালডাঙ্গার টেশনবাবু। প্রায় ৩ ঘন্টার যাত্রার পর বাস এসে থামল জয়ধরপুর বাজারের কাছে। সন্ধ্যা নেমে এসেছে, বৃষ্টিও একটু কমেছে। আমি বাস থেকে নামতেই একজন মাঝবয়সী ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে প্রশ্ন করলেন, আপনি সৌমেন দত্ত? আগে হ্যাঁ। নমস্কার, আমি বিপ্লব পাল। চলুন, ভ্যানটা অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি। আমি এখানে আসতে আসতে একটু দেরি হয়েছে বটে, কিন্তু দোষ আমার ছিল না। তাই বললাম, হ্যাঁ বাসটা আজ অনেকটা লেটে এলো, তারপরে বৃষ্টি আর তার উপর রাস্তা খারাপ, একটু সময় লাগলো তাই আর কি। হ্যাঁ, সে তো বটেই, তবে রাস্তা খারাপ আর কি দেখলেন? স্টেশনের দিকে গেলে বুঝবেন খারাপ রাস্তা কাকে বলে। শিয়ালডাঙ্গা বাজার থেকেই আমরা ভ্যানে উঠে বসলাম। ভ্যান চলতে শুরু করলে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখান থেকে স্টেশন কত দূর? আধা ঘন্টার রাস্তা তো হবেই, তবে বৃষ্টি পড়ে রাস্তা এমন কাদাটে হয়ে গেছে যে তাড়াতাড়ি ভ্যান টানা যাবে বলে মনে হয় না। ধরে রাখুন না, ওই ঘন্টা খানেকের আগে আপনি পৌঁছতে পারছেন না। আমি একটু হেসে প্রশ্ন করলাম, আচ্ছা আচ্ছা, তা আপনি কোথায় পোস্টেড? শিয়ালদায়। আমি সিনিয়র ক্লার্ক, তাই আমার উপরে ভার পড়েছে আপনাকে আপনার কাজকর্ম বুঝিয়ে দেওয়ার জন্য, এই আর কি। আর এখানে কোথায় আছেন? আমি এই বাস স্ট্যান্ডের দিকটায় একটা ছোট্ট লজে আছি। আসলে স্পেয়ার কোয়ার্টার নেই এখানে, একটাই রয়েছে, ওটা আপনার। এখন আপনাকে কোয়ার্টারে নামিয়ে আমি ফিরে যাব। কাল সকালে আপনাকে কাজকর্ম বুঝিয়ে ঘরের ছেলে ঘরে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। শিয়ালডাঙ্গা গ্রামটা আমার বাড়ি থেকে খুব দূরে নয়, ঘন্টা তিনেকের বাস রাস্তা। তবে রোজ যাওয়া আসা করা সম্ভব নয় বলেই
রেল কর্তৃপক্ষ এখানেই আমার জন্য একটা একতলা পুরনো কোয়ার্টারের ব্যবস্থা করে দিয়েছে। অনেকটা ভাগ্য করেই এই স্টেশন মাস্টারের চাকরিটা জুটেছে। শিয়ালডাঙ্গা স্টেশন একসময় এতটাই অনুন্নত ছিল যে এখান থেকে দু একটা মালগাড়ি ছাড়া কিছুই পাস করতো না। এই কয়েকদিন আগে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আশেপাশের যাত্রীদের সুবিধার জন্য এখানে কিছু লোকাল ট্রেন চালু করা হবে। এখন সংখ্যায় কম, তবে পরে আরও বাড়বে। আর এই চাকরি সূত্রেই আমার আগমন হয়েছে এই শিয়ালডাঙ্গা গ্রামে। ভ্যানটা ধীরে ধীরে জনবসতি পেরিয়ে একটা নির্জন কাঁচা রাস্তা ধরে গিয়ে পড়ল লাইনের কাছে, একটা পুরনো রেল কোয়ার্টারের সামনে। জায়গাটা নিরিবিলি, চারপাশে ধানক্ষেত আর কিছু ঝোপঝাড়। একটু দূরে কুয়াশার মধ্যে একটা ছোট বাঁশ বাগানও চোখে পড়ছে। বৃষ্টি তখন থেমেছে, কিন্তু আকাশে এখনো মেঘের আনাগোনা দেখে বিপ্লববাবু তড়িঘড়ি বললেন, এই জায়গাটা একটু নিলিবিলি, তবে অভ্যেস হয়ে যাবে থাকতে থাকতে। ভেতরে নির্মল আছে, আপনার রান্নাবান্না ঘরদোর দেখাশোনা করা ওই সব সামলাবে। সকালে আসবে আর রাতে আপনার খাবার করে দিয়ে ও বাড়ি চলে যাবে। আচ্ছা, তাহলে আপনি আজকে কোয়ার্টারে যান। নির্মলকে দিয়ে আমি আগে থেকেই সব ঝাড়পোছ করিয়ে রেখেছি, কোনো অসুবিধা হবে না। কাল সকালে স্টেশনে দেখা হবে। আর না দাঁড়িয়ে বিপ্লববাবু ওই ভ্যানে করেই চলে গেলেন। এলাম মশাই, এই সাবধানে থাকবেন। আমি কোয়ার্টারের সামনে এসে দাঁড়ালাম। একজন লোক আমার পায়ের শব্দ পেয়েই বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, সৌমেন বাবু তো? আমি হ্যাঁ বলতেই সে আমার ব্যাগটা প্রায় ছিনিয়ে নিয়ে বলল, আমি নির্মল, আসেন বাবু, ভেতরে আসেন। কোয়ার্টারের ভিতরে ঢুকতেই একটা শীতল সোঁদা গ্রাম্য গন্ধ আমার নাকে এলো। ঘরের বাঁদিকে একটা খাট, তার উপর মোটা গদি আর চাদর। ডান দিকে পুরনো কাঠের টেবিল আর চেয়ার। তার পাশেই একটা তাকে রাখা আছে একটা জলের কুঁচো। নির্মল বলল, ভাত করে রেখেছি, খেতে দিব বাবু? আমি হাত ঘড়িতে চোখ বুলিয়ে বললাম, স্নান সেরে আসছি, খেতে দিয়ে দাও, কাল সকাল সকাল উঠতে হবে। রাতে ঘুম আমার ভালোই হলো। এমনিতেও স্থানের বদল কোনো কালেই আমার ঘুমে প্রভাব ফেলেনি। আমায় যেখানেই ফেলা হবে অনায়াসেই আমি ঘুমিয়ে পড়তে পারি। সকালে উঠে থেকেই বৃষ্টির মুখ দেখতে হলো। নির্মলের দেওয়া চা আর মুড়ি চানাচুর খেয়ে স্নান সেরে এক হাতে ব্যাগ ঝুলিয়ে অন্য হাতে ছাতা মাথায় দিয়ে কাদা টপকে আমি গেলাম স্টেশনে। স্টেশন খুবই কাছে। পথে যেতে যেতেই আমার চোখে পড়ল স্টেশনের সাইনবোর্ড, শিয়ালডাঙ্গা হল্ট। স্টেশনে ঢুকে আমি দেখলাম বিপ্লববাবু অফিস খুলে বসে আছেন। তার সামনে কয়েকটা মোটা খাতা আর একটা ম্যানুয়াল খোলা রয়েছে। আমায় দেখে তিনি হেসে বললেন, হাসুন সৌমেনবাবু, গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে তো? আজকে আপনাকে অফিসিয়ালি কিছু জিনিস বুঝিয়ে দেব। এখানকার কাজ খুব বেশি চাপের নয়, তবে নিয়ম মেনে চলতে হবে, একদম পাংচুয়াল। তারপর টেবিল থেকে বড় বড় দুটি খাতা তুলে নিলেন। দেখলাম একটার নাম ট্রেন মুভমেন্ট রেজিস্টার, আরেকটা সিগন্যাল লগবুক। তিনি বললেন, দেখুন, এই স্টেশনের 4টে লোকাল থামে। সকালে 2টো ট্রেন, দুপুর আর বিকেলে একটা একটা করে। কেবল রাতে 2টো মালগাড়ি পাস করে। এখানে আলাদা কেবিনম্যান নেই, আপনাকেই সিগন্যাল তুলতে হবে, তাও দিনের বেলা। তবে ম্যানুয়াল সিগন্যাল, আর বেশি ট্রেন নেই, তাই আপনার ওপর চাপ পড়বে না, চিন্তা নেই।
দিনের বেলা সিগন্যাল তুলতে হবে বলছেন, কিন্তু রাতে যে দুটো মালগাড়ি পাস করে বললেন। বিপ্লববাবু স্বাভাবিক সুরে বললেন, বিকেলের পর থেকে আপনার আর এখানে থাকার প্রয়োজন নেই। তার জন্য অন্য স্টেশন মাস্টার আছেন, রাতের ডিউটিটা ওনার। ছোট থেকেই আমার ভাগ্য ভালো বলে আমার খুব অহংকার ছিল। শুনেছিলাম আমার জন্মের আগে আমার বাবার মাইনে ছিল মাসে মাত্র 7 টাকা, কিন্তু আমি হওয়ার পরই বাবার মাইনে বেড়ে 30 টাকা হয়ে গেছিল। ফলে ছোটবেলায় অভাব দেখে বড় হতে হয়নি আমায়। বাবা মারা গেলেও ভেবেছিলাম আমি আর আমার মা পথে বসবো, কিন্তু আমাদের বাড়িওয়ালা বৃদ্ধ সুখেন তালুকদার আমায় ছেলের মতো ভালোবাসতেন। তিনি ছিলেন অকৃতদার। আমায় আর মাকে তিনি শুধু আশ্রয় দিলেন না, তার মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি ও বাড়িটা আমাদের লিখে দিয়ে গেলেন। মায়ের কথা মতো চাকরির দরখাস্ত করতেই প্রথমবারেই আমার সিলেকশন হয়ে যায় এবং আমি চলে আসি এই শিয়ালডাঙ্গাতে। সুতরাং বুঝতেই পারছেন, ভাগ্য ভালো বলে অহংকার করা আমার কাছে অযৌক্তিক কিছুই নয়। বিশেষ করে এত ঝঞ্ঝাটিন কাজ কার কপালে জোটে বলুন? একে তো দিনে 4টে ট্রেন আর টুকটাক টিকিট বিক্রির কাজ, তাও আবার বিকেল হতে না হতেই কাজ শেষ। তারপর কোয়ার্টারে গিয়ে দিব্যি আরাম করো। আশেপাশে লোকজন না থাকলেও অসুবিধা নেই। লোকজনের সঙ্গ আমার কোনোদিনও ভালো লাগে না। তাই বিপ্লববাবুর কথা শুনে মনে মনে ভালো লাগলেও ওনাকে জিজ্ঞাসা করলাম, আমায় ছাড়া তো এই এতটুকু স্টেশনে আরও একজন স্টেশন মাস্টার আছেন। বিপ্লববাবু এক চিলতে হেসে বললেন, হ্যাঁ, রমাপদ মুখার্জি বলে একজন আছেন। উনি রাতের ডিউটিটা করবেন। আপনি আপনার কাজ শেষ করে সন্ধ্যাবেলা অফিসের দরজায় তালা ঝুলিয়ে চাবিটা বাইরের হুকে রেখে চলে যাবেন। পরে উনি এসে নিজের কাজকর্ম করে আবার চাবিটা ওখানেই রেখে চলে যাবেন। এবারে আমি বেশ অবাক হলাম। সে কি, আমি অফিসের চাবি বাইরে ঝুলিয়ে রেখে যাব? বিপ্লববাবু তেমন কিছু ব্যাখ্যা করলেন না, শুধু বললেন, হ্যাঁ, যথা রাজ্যে তথা নিয়ম। আপনি মশাই আপনার কাজটুকু করবেন, অন্য কিছু তো আপনার ভাবার দরকার নেই। আমি আর কথা বাড়ালাম না। বিপ্লববাবু উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালেন। আচ্ছা, এবারে আমি উঠি। কাজ তো বুঝেই নিয়েছেন, কোনো কিছু অসুবিধা হলে কন্ট্রোলে জানাবেন। আমি আবার মাসখানেক পর আসব। এই বলে তিনি ব্যাগটা কাঁধে তুলে নিয়ে স্টেশনের বাইরে পা বাড়ালেন। এখানে প্রথম লোকাল আসে 8:10 যাত্রী সংখ্যা খুবই কম। স্টেশনে হকারের নাম গন্ধ নেই, এমনকি চা, মুড়ি মাখা, লজেন্স কেউই কিছু পেচ্ছে না। ট্রেন আসলে সামান্য জটলা হলো ঠিকই, কিন্তু ট্রেনের চাকার শব্দ ধান ক্ষেতের মাঝে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ জায়গাটা নিঃশব্দ। ভাগ্যিস রাতে এখানে বসে ডিউটি দিতে হবে না, কারণ আমার একটু আর কি ভূতে সামান্য ভয় আছে। কাজ শেষ করে আমি রেজিস্টার আপডেট করে নিলাম। প্রথম দিন, তাই ব্যাপারটা সাবধানে করতে হচ্ছিল বলে একটু সময় বেশি লাগলো। সন্ধ্যা 7টায় কাজ শেষ করে টেবিলে সব খাতাপত্র গুছিয়ে রেখে অফিস ঘরের দরজা বন্ধ করে খানিকটা অন্যমনস্ক হয়েই চাবিটা পকেটে রেখে আমি কোয়ার্টারের দিকে রওনা দিতে যাচ্ছি। ঠিক তখনই, এক্সকিউজ মি, কিছু বলবেন? ভদ্রলোক হেসে বললেন,
নমস্কার, আমি রমাপদ মুখার্জি। নামটা শুনেই আমার মনে পড়ে গেল এই ভদ্রলোকই স্টেশনের রাতের চার্জে আছেন। সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় খেয়াল হতেই আমি জিপ কেটে পকেট থেকে চাবিটা বের করে ওনার দিকে বাড়িয়ে বললাম, মাফ করবেন, বাড়িতে তালা দিয়ে চাবি পকেটে রাখার অভ্যাস ছিল, সেই জন্যই ভেরি সরি, ভেরি সরি। কোনো অসুবিধা নেই। তোমার নামটা কি? আগে সৌমেন দত্ত। কাজের ব্যাপার বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? আগে না, কাজ তো সেভাবে কিছুই নেই। এখন নেই, ধীরে ধীরে বাড়বে। আমি যখন এখানে ট্রান্সফার হয়ে নতুন এসেছিলাম তখন আর ওই কাজ ছিল না। রাতে কেবল 2টো মালগাড়ি পাস করত। তা এখন যাচ্ছ কোথায়? কোয়ার্টারে। তা এখন কোয়ার্টার দেখাশোনা করে কে? নির্মল? হ্যাঁ, আপনি চেনেন? চিনব না? 5টা বছর তো আমিও ওই কোয়ার্টারেই ছিলাম। এই বছর খানেক হলো আর ওখানে থাকি না। আচ্ছা আচ্ছা, এখন কোথায় থাকেন? ও তুমি চিনবে না, বেশ অনেকটা দূর থেকেই আসতে হয়। তা রিটায়ারমেন্ট কবে আপনার? এই কাজ থেকে মুক্তি যে কবে পাবো তার কোনো নির্দিষ্ট দিনক্ষণই আমার জানা নেই। একদিন দেখবে হয়তো হঠাৎ করেই আর আসবো না। সবই ঈশ্বরের ওপর, বুঝলে? না, যাও, এখন ফিরে যাও। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি এলো বলে। হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। চললাম। এরপর প্রায় প্রতিদিনই আমার রমাপদবাবুর সঙ্গে দেখা হতে লাগলো। বিপ্লববাবু যাবার সময় বলে গিয়েছিলেন কাজ শেষ হলে অফিসের বাইরের হুকে চাবিটা রেখে যেতে। কিন্তু আমি প্রায় রোজই কাজ সেরে রমাপদবাবুর জন্য অপেক্ষা করতাম। তিনি সাধারণত সন্ধ্যা 7টার পর আসতেন। উনি এলে আমি চাবি তুলে দিতাম ওনার হাতে। ওনার সঙ্গে 2-4টে কথা বলে ফিরে আসতাম কোয়ার্টারে। নতুন চাকরি, জীবনে কখনো স্টেশন মাস্টারি করিনি, তাই প্রথম দিকে অনেক কাজই ঠিকঠাক বুঝতে পারতাম না। সেই সব দায়িত্ব নিয়ে ধৈর্য ধরে আমায় বুঝিয়ে দিতেন রমাপদবাবু। সত্যি বলতে কি, এত কর্মনিষ্ঠ মানুষ আমি জীবনে আগে কখনো দেখিনি। কাজ যেন তার ধ্যান জ্ঞান। এতদিনে বুঝেছি উনি বেশ দূরের কোনো গ্রামে থাকেন। একদিন সাহস করে সংসারের কথা জিজ্ঞাসা করায় উনি বলেছিলেন, সংসার বলতে কিছুই নেই। এই কাজটাই আমার জীবনের একমাত্র আনন্দ, চেয়েও ছেড়ে যেতে পারি না। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। প্রতিদিন সকালে নির্মলের হাতে তৈরি জল খাবার খেয়ে সামান্য কিছু খাবার সঙ্গে নিয়ে আমি স্টেশনে যাই। কাজ শেষে রমাপদবাবুর জন্য অপেক্ষা করি। সন্ধ্যার পর তিনি এলে তার সঙ্গে সামান্য গল্পগুজব করে কোয়ার্টারে ফিরি। রাতে নির্মল চলে গেলে কোয়ার্টারের দরজা এঁটেই ঘুম দিই। আপনাদের শুনে একঘেয়ে জীবন বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটাকেই আমি নির্ঝঞ্ঝাট ও শান্তিপূর্ণ জীবন বলে মনে করি। দিনটা 22শে আষাঢ়। সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট সব জলমগ্ন। যে 2-4টে লোক স্টেশনে আসে আজ তাও নেই। কাজ সেরে আমি অফিসে বসেই রমাপদবাবুর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু 7:30টা বেজে গেলেও তিনি এলেন না। সম্ভবত বৃষ্টির জন্যই হয়তো তার দেরি হচ্ছে, কিন্তু আর তো অপেক্ষা করা যাবে না।
আজ মনে হচ্ছে চাবি রেখেই কোয়ার্টারে ফিরতে হবে। ওদিকে আবার সকালেই নির্মল জানিয়েছে যে আজ বিকেল বিকেলই সে চলে যাবে। এতক্ষণ কোয়ার্টার ফাঁকা রাখাও যাবে না, ফলে আমায় তাড়াতাড়ি ফিরতে হবে। বাধ্য হয়ে তাড়াহুড়ো করে অফিসের দরজা বন্ধ করলাম। ছাতা খুলে মাথায় চাপিয়ে কোনো রকমের জলকাদার ভেতর দিয়ে হেঁটে পৌঁছলাম কোয়ার্টারে। আজ সকাল থেকেই মাথাটা ধরেছে। তাড়াতাড়ি স্নান সেরে কিছু খেয়েই শুয়ে পড়লাম। বাইরে তখনও একটানা বৃষ্টির শব্দ ভেসে আসছে। হ্যারিকেন নিভিয়ে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। দরজায় ধাক্কার শব্দ হতেই চমকে উঠে বসে পড়লাম। এত রাতে কে এলো? নির্মল? না, ও আসবে না। তাহলে কে এলো? মনের ভিতর একটা প্রচণ্ড ভয়ের আবির্ভাব হলো। আশেপাশে কোনো জনবসতি নেই। এই জায়গায় চোর ডাকাতের খপ্পরে পড়লে যে কেউ আমায় বাঁচাতে পারবে না, এই বিষয়ে আমি নিশ্চিত। বাইরে তখনও তুমুল বৃষ্টি হচ্ছে, আর তখনই আবার সেই শব্দ। আমি হাতে একটা লাঠি তুলে নিয়ে দরজাটার সামনে গিয়ে গলায় সাহস নিয়ে প্রশ্ন করলাম, কে? আমি মুখার্জি বাবু। আমার হাত থেকে লাঠিটা পড়ে গেল। এত রাতে রমাপদবাবু এখানে কি করছেন? তাড়াতাড়ি দরজা খুলতেই দেখলাম আলো আঁধারির ভিতরে দাঁড়িয়ে আছেন তিনি। জামা কাপড় ভিজে জপ করছে তার। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে আপনি এখানে? আসুন আসুন, ভিতরে আসুন। রমাপদবাবু হেসে বললেন, না না, এখন আর ঢুকবো না, কিছুক্ষণের মধ্যেই মালগাড়ি আসবে। তুমি মনে হয় আজ চাবিটা রেখে যেতে ভুলে গেছো। লজ্জায় আমার কান গরম হয়ে গেল। আজ তাড়াহুড়ো করে চাবিটা পাঞ্জাবির পকেটে নিয়ে চলে এসেছি। সেটা এসে থেকে আমি খেয়ালও করিনি। একজন বয়স্ক মানুষ আমার জন্য এত রাতে এমন দুর্যোগের মধ্যে ভিজে ভিজে হেঁটে এসেছেন। আমি পাঞ্জাবির পকেট থেকে চাবিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম, চলুন চলুন, আমি আপনার সঙ্গে স্টেশন পর্যন্ত যাব। না না, কোনো প্রয়োজন নেই, ভুল তো হতেই পারে। না 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 রমাপদবাবু, আমার জন্য আপনাকে এই বৃষ্টি মাথায় নিয়ে এত দূর আসতে হলো। আমি এখন আপনাকে একা যেতে দেবো না। একটু দাঁড়ান, আমি আসছি। আমি কোয়ার্টারে তালা দিয়ে ছাতা নিয়ে টর্চ উঁচিয়ে রমাপদবাবুর সঙ্গে স্টেশনে এলাম। ভদ্রলোক চাবি দিয়ে অফিস ঘর খুললেন। হ্যারিকেন জ্বালিয়ে নিয়ে টুকটাক কিছু লিখে হাতে একটা হ্যান্ড ল্যাম্প নিয়ে আমায় বললেন, তুমি কি এখনই ফিরে যাবে? দুদণ্ড দাঁড়িয়ে যাও না, মালগাড়ি দুটো পরপরই পাশ করবে, তারপর না হয় ফিরে যেও। নিজের ঘুম চটানোর ইচ্ছে করছিল না আমার, তবুও রমাপদ বাবুকে না বলতে পারলাম না। মুখে ভালো মানুষের হাসি খেলিয়ে আমি বললাম, বাইরে বেঞ্চে গিয়ে বসবেন না এখানেই? বাইরেই চলো, বৃষ্টির মধ্যে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না। দুজনে বাইরে বেঞ্চে গিয়ে বসলাম। রেল লাইনের ওপর বৃষ্টির ধারা পড়ছে একটানা। জলের ছাঁট ছিটকে আসছে প্ল্যাটফর্মে। দূরের ঘন আধার আর কুয়াশা মিলেমিশে একটা অজানা গভীরতা তৈরি করেছে। মনে হচ্ছে যেন পৃথিবীতে আমার
দুজন ছাড়া আর কোনো মানুষ নেই। মাঝে মাঝেই কড়কড় শব্দ করে বাজ পড়ছে, আকাশে খেলছে নীলচে রঙের আঁকিবুকি। কয়েক মুহূর্ত মৌনতার পর রমাপদবাবু বললেন, এই প্ল্যাটফর্মে আমার অনেক রাত কেটেছে জানো। আমি হাই তুলে প্রশ্ন করলাম, এই জায়গাটা আপনার খুব কাছের তাই না? জীবনের শেষ কাজ তো এখানেই করলাম, তাই মায়ায় জড়িয়ে গেছি। এক সময় দূর থেকে হুইসেল শোনা গেল, মালগাড়ি আসছে। রমাপদ বাবু ধীর পায়ে এগিয়ে গেলেন প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে। তার হাতে সবুজ হ্যান্ড ল্যাম্প, মালগাড়ির আলো দেখা যাচ্ছে। রমাপদ বাবু ধীরে ধীরে সেই সবুজ আলোটা নাড়ালেন। কিছুক্ষণের মধ্যে মালগাড়ি ধীরে ধীরে স্টেশন পেরিয়ে চলে গেল। তারপর আরও কিছুক্ষণ আমরা বসে গল্প করলাম। রাত 10:10 আরও একটা মালগাড়ি একই নিয়মে স্টেশন থেকে বিদায় নিল। আমি বললাম, চলুন এবারে ফিরবেন তো, কাজ তো শেষ। হ্যাঁ, এবারে ফিরবো। তুমিও এগিয়ে পড়ো, আমিও চাই। আমি হাত থেকে ঘড়িটা একবার দেখে নিয়ে ছাতাটা বেঞ্চ থেকে তুলে নিয়ে রমাপদ বাবুর দিকে তাকিয়ে আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মুখ ফেরাতেই দেখলাম আমার সামনে রমাপদ বাবু নেই। কিন্তু এ কি করে সম্ভব? এই তো তিনি সামনেই দাঁড়িয়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে উনি কোথায় উধাও হয়ে গেলেন? আমি 2-3 বার জোরে জোরে তার নাম নিয়ে ডাকলাম, রমাপদবাবু, ও রমাপদবাবু, আরে কোথায় কিন্তু গেলে কেউ সাড়া দিল না। রমাপদবাবু? আমার চোখ পড়ল অফিস ঘরের দিকে। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। অফিস ঘর বন্ধ, চাবি হুকে ঝোলানো। 2-3 সেকেন্ডের মধ্যে একজন মানুষ হাতের ল্যাম্প রেখে দরজা বন্ধ করে চাবি ঝুলিয়ে চলে যাবে, আর আমি খেয়ালই করব না? এও কি সম্ভব? হঠাৎ আমার গায়ে কাঁটা দিল, হাত পা ঠান্ডা হয়ে এলো। মন বলল, সৌমেন এখানে আর থাকিস না, পালা এখান থেকে, পালা। আমি ছুটলাম কোয়ার্টারের দিকে। কোনো দিকে তাকালাম না, কোনো রকমে কোয়ার্টারে ঢুকে দৌড় দিলাম। পরের দিন ভোর হতেই নির্মল চলে এলো। বৃষ্টি কমেছে ঠিকই, কিন্তু এখনো থামেনি। কোনো এক অজানা ভয়ে আমার সারা রাত একটুও ঘুম হয়নি। আজ ভোরেই নির্মলকে সামনে পেয়ে নিজেকে একটু সামলে নিয়ে বললাম, কাল একটা গন্ডগোল হয়েছিল জানো? কি গন্ডগোল বাবু? কাল ভুল করে অফিসের চাবিটা নিজের সঙ্গেই নিয়ে চলে এসেছিলাম। এই রমাপদবাবু ডিউটির সময় এসে চাবি না পেয়ে এত দূর ভিজে ভিজে এসেছিলেন। এত বয়স্ক মানুষ, আমার ভুলের জন্য। কি নির্মল, এরকম ভূতের মতো কি দেখছো? দেখলাম আমার কথাগুলো শুনতে শুনতে নির্মলের মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওকে দেখে আমার হাড় হিম হয়ে গেল। নির্মল থেমে থেমে বলল, কি বললেন? রমাপদ বাবু এখানে এসেছিল? হ্যাঁ এসেছিলেন তো, কেন কি হয়েছে? নির্মল ধীরে ধীরে বলল, রমাপদ বাবু মারা গেছে আজ থেকে বছর খানেক আগে। কথাটা শুনেই এক মুহূর্তে আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। কি বলছো নির্মল?
আমি তো এতদিন নিজে চোখে ওনাকে দেখেছি, কথা বলেছি। ও আপনার সঙ্গে কথা বলেছে, দেখা দিয়েছে? আপনি তো কোনোদিনও আমায় বলেননি। আরে একটা মানুষ এখানেই যে কাজ করেন, আমার সাথে রোজ দেখা হয়, আলাদা করে কি আর বলবো। এরপর নির্মল আমার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলল, রমাপদবাবু মারা গেছে, তবুও আসে। স্টেশনের লোক, রেল দপ্তর সবাই জানে, বিপ্লববাবুও জানে, কিন্তু কেউ মুখ খোলে না। আমাকে ওরা বারণ করেছিল আপনাকে কিছু বলতে। মানে মানে আমি তো কিছুই। ভূতকে তো আর বাধা দেওয়া যায় না বাবু, ও নিজে থেকেই ডিউটি ছাড়তে চায় না, মরে গিয়েও। আগেও আপনার মতো এই কোয়ার্টারেই থাকতো, খুব ভালো মানুষ ছিল, আমাকেও খুব ভালোবাসতো। ও মারা যাওয়ার পর আমি কোনোদিন ওকে এই কোয়ার্টারে দেখিনি, কিন্তু স্টেশনে ওকে রাতের বেলা রেলের লোকেরা অনেকেই দেখেছে ডিউটি করতে। উনি উনি কি করে মারা গেলেন? রমাপদবাবু যখন এই স্টেশনে এসেছিল তখন এই স্টেশন এত উন্নত ছিল না, কেবল রাতে দুটো মালগাড়ি আর একটা ট্রেন পাস করতো। এক রাতে ওই শেষ ট্রেনটায় ও কাটা পড়ে। এবার আত্মহত্যা নাকি দুর্ঘটনা জানা যায়নি, কিন্তু এই কাণ্ডর পরের দিন আবার ওকে স্টেশনে রাতের বেলায় ও ডিউটির সময় ওকে দেখতে পাওয়া যায়। এইভাবেই এখনো মানে ওর মানে আত্মা? হ্যাঁ, ওই আর কি, এখনো নিয়ম মেনে মালগাড়ি পাস করায়। আসলে রেলের লোকজন রমাপদবাবুকে খুব মানে। আগে ওই লাইনে অনেক মালগাড়ি বেলাইন হয়ে যেত, কিন্তু রমাপদবাবুর মারা যাওয়ার পর আর কোনো দুর্ঘটনা ঘটেনি। আসলে তেনাদের একটা শক্তি আছে কি না, সেই শক্তির জোরেই হয়তো তিনি অ্যাক্সিডেন্টগুলো আটকে দেন। 7 দিন, হ্যাঁ, আর মাত্র 7টা দিন দাঁতে দাঁত চেপে আমি কাটিয়েছি ওই স্টেশনে। ওই কদিনে আমি আর রমাপদবাবুর মুখ দেখিনি। প্রতিদিন বিকেল হতে না হতেই কাজ শেষ করে আমি কোনো রকমে অফিস বন্ধ করে চাবি ঝুলিয়ে ছুটে চলে আসতাম কোয়ার্টারে। সারা রাত দরজা বন্ধ করে ভয়ে কাঁপতে কাঁপতে কাটাতাম। শেষমেশ আর সাহস সঞ্চয় না করতে পেরে আমি চাকরিতে ইস্তফা দিয়ে চলে এলাম। কিন্তু কি জানি, আজও উনি হয়তো ওই স্টেশনে আসেন ডিউটি করতে। রেলের চাকরি পেয়ে কেউ যদি শিয়ালডাঙ্গা হল্টে যাও, হয়তো আজও ওনার দেখা পাবে। আসার সময় আমার বারবার রমাপদবাবুর সেই কথাগুলো কানে বাজছিল। এই কাজটাই আমার জীবনের একমাত্র আনন্দ, চেয়েও ছেড়ে যেতে পারি না। এই কাজ থেকে মুক্তি যে কবে পাবো তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ আমার জানা নেই। একদিন দেখবে হয়তো হঠাৎ করেই আর আসবো না। শেষ হলো আজকের গল্প শিয়ালডাঙ্গার স্টেশন বাবু বাই অঙ্কিতা ঘোষ। গল্পের বিভিন্ন চরিত্রে ছিলাম আমি আর প্রত্যয়। গল্পটা কেমন লাগলো এইটা কিন্তু আমাদেরকে পজিটিভলি কমেন্ট করে জানাতে হবে। আমরা এতক্ষণ ধরে এই গল্পগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, আর এইটুকুনি একটা কমেন্ট তোমাদের পক্ষ থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করি। আর এটা আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি এন্থু দেয়। সোজা কথায় বলতে গেলে বাংলায় বলতে পারলাম না, কারণ এন্থু শব্দটাও বোধহয় একটা ইংলিশ ওয়ার্ড। যাই হোক, এই গল্পটা কেমন লাগলো সবার? আমি আমার এক্সপিরিয়েন্স পার্সোনালি আরেকটু শেয়ার করতে চাই, যেটা এপিসোডের শুরুতেও বললাম, যে এই গল্পটার মধ্যে কোথাও একটা মানে গল্পটার স্ট্রাকচারে, গল্পটার ফরম্যাটিংয়ে, সেটিংয়ে কোথাও একটা সেই পুরনো দিনকার ফিলিং আছে। সেই পুরনো দিনে খাটে বসে সানডে সাসপেন্স শোনা,
রেডিওতে, সেই ফিলিংটা কোথাও একটা লুকিয়ে ছিল। কারণ আমি নিজে যেহেতু অডিও স্টোরির খুব বড় মানে শ্রোতা, খুব বড় বলতে আর কি খুব বোদ্ধা বলছি না, মানে নিয়মিত শুনেছি সেই হিসেবে বলছি। তো সেই জিনিসটা এই গল্পটার মধ্যে, এই গল্পটা তৈরি করার সময় কোথায় না কোথায় যেন ফিরে এসেছিল। যারা অনেক পরে অডিও স্টোরির জগতে প্রবেশ করেছো, অডিও স্টোরি শুনতে শুরু করেছো, যারা ইউটিউবের সময় এখানে এসেছো, মানে অডিও স্টোরির সাথে পরিচিত হয়েছো, তাদেরকে এই ফিলিংটা একটু বুঝিয়ে ওঠা ডিফিকাল্ট। কারণ ইউটিউব আসার পর থেকে এখন মানে মানুষ ইজ স্পয়েলড ফর চয়েস। ইউটিউব খুললে কোন দিকে কোনটা শুনবো বোঝা যায় না, একটা প্রবলেম হয়। কিন্তু তখন আমাদের সমস্যাটা ছিল আরেক রকম। তখন আমাদের সমস্যা ছিল যে কবে আসবে রে বাবা, আর ওয়েট করতেই পারছি না, এরকম একটা ব্যাপার। তা সেই একটা ফিলিং, কিন্তু সে একটা ক্লাসিক গল্পের মতো একটা ফিলিং অঙ্কিতা আজকে এই গল্পটাতে আমাদেরকে উপহার দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা। এটাই আমাদের এই জানুয়ারি মাসের লাস্ট ভিডিও মোটামুটি। আমি যা দেখছি আমরা জানুয়ারিতে তাহলে অ্যারাউন্ড 10টা কন্টেন্ট করলাম। তার মধ্যে খুব ভালো ভালো কিছু গল্প ছিল, যেরকম অঙ্কিতার লেখা রাত 12টার বাস, তারপর সৌম্য মণ্ডলের রক্ত পিশাচের আতঙ্ক, নবনীতা বোস জলার ধারের মরা খাকি, পারমিতাদির ঝন্টুলালের তাবিজ। গল্পগুলো যারা শোনেননি তাদেরকে রিকোয়েস্ট করব এই জাস্ট ভিডিও সেকশনটাতে গিয়ে গল্পগুলোকে শুনে নেওয়ার জন্য, গল্পগুলো ভালো লাগলে সেখানে কমেন্ট করার জন্য। আর তার সাথে যেটা প্রথমবার এই জানুয়ারিতে হলো সেটা হচ্ছে 2টো পাইলট এপিসোড অফ আওয়ার নিউ সিরিজ ঘটনাটা সত্যি। যারা জানেন না তাদেরকে একবার বলে দিই, এই সিরিজটা হচ্ছে ট্রু হরারের ওপর বেসড। মানে আপনারা যে এক্সপিরিয়েন্সেসগুলো আমাদেরকে পাঠাচ্ছেন, এবং আপনাদের কিছু এক্সপিরিয়েন্স থেকেই এই লেখাটা, মানে এই সিরিজটা শুরু করা। আপনারা পাঠিয়েছিলেন মেল করে কয়েকজন, তো দেখছি সবার রেসপন্সটা বেশ ভালো। আমি আর প্রত্যয় আজকে থেকে নেক্সট 10টা দিন একটু থাকছি না আউট অফ স্টুডিও, একটু লং অ্যাওয়েটেড হলিডে একটা ঘুরতে যাচ্ছি। তো তাই বলে এপিসোড আসবে না এমনটা নয়, এপিসোড থাকবে। তো এই ঘটনাটা সত্যি, তারপরে মানে এই সিরিজটা আবার তারপরে এসে আমরা এপিসোডগুলো দেবো। অলরেডি কিছু ইনসিডেন্টস আমরা পাচ্ছি। আপনারা যদি আমাদের এই নতুন সিরিজটার জন্য ঘটনা পাঠাতে চান, দেন submit.221b@gmail.com আপনার ঘটনা পাঠিয়ে দেবেন। দ্যাট ইজ submit.221b@gmail.com নিজের ঘটনাটা কারোর থেকে শোনা হতে পারে, নিজের কোনো এক্সপিরিয়েন্স হতে পারে, দাদু ঠাকুমার মুখে শোনা কোনো ঘটনা, সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আর একটু পাঠানোর সময় মনে রাখবেন জিনিসটা যেন একদম অরিজিনাল হয়। হ্যাঁ, তা চলে যাই আজকের কমেন্ট সেকশনে, দেখি কে কি বলছে। আজকে আমাদের সাথে রয়েছে সোয়েন 1401, শান্তনু পালধি 933। আমাদের কমিউনিটিতে একজন পোস্ট করেছে, ও হ্যাঁ, এটা একটা ইউটিউবের নতুন ফিচার। আমাদের যে কমিউনিটি সেকশনটা আছে বা পোস্ট সেকশনটা আছে, সেখানে গিয়ে কিন্তু এখন আপনারাও কিছু পোস্ট করতে পারেন, জাস্ট লাইক ফেসবুকের ওটাকে কি বলে, ওয়াল, ফেসবুকে ওয়ালের মতো। তা এখানে ওয়াহিদা ওয়াইটি কমেন্ট করেছে যে আমি আপনাদের অনেক বড় ফ্যান, কারণ আপনারা সুন্দর গল্পের সঙ্গে সঙ্গে সমস্ত উৎসব আনন্দ উপভোগ করে সেই নিয়ে এপিসোড আনেন। প্লিজ আমার নামটা একটু মেনশন করবেন। আমার নাম ওয়াদিয়া খাতুন, আমার পিসির নাম রানী। আমি এটা বললাম কারণ আমি চাই প্লিজ 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 আপনারা আমাদের এই কমেন্টটা পড়বেন আর আমাদের নামটা প্লিজ কমেন্টে বলবেন। আর হ্যাঁ, আমি সত্যি ঘটনা পাঠাতে চাই। আমি বুঝতে পারছি না আপনারা কোথায় পাঠাতে বলছেন, একটু ভালো করে বলবেন প্লিজ। আচ্ছা, আরেকবার তাহলে আমি বলে দিচ্ছি, এটা ডেফিনেটলি submit.221b@gmail.com এইটা হচ্ছে আমাদের মেইল আইডি ঘটনাগুলো পাঠানোর জন্য। দ্যাট ইজ submit.221b@gmail.com। এই ইমেল আইডিতে আপনারা ঘটনাগুলোকে লিখে পাঠিয়ে দেবেন। দেখবেন আমাদের অনেকেই হয়তো জানেন না বা খেয়াল করেন না, আপনাদের ফোনে দেখবেন একটা অ্যাপ আছে জিমেল বলে, সেইটা খুলে আপনি জাস্ট একটা মেল করবেন আমাদের এই ইমেল আইডিটা দিয়ে, মানে চিঠি লেখার মতো ব্যাপারটা। আমি জাস্ট সিম্পলিফাই করে দিলাম, এই নিয়ে কেউ করবেন না, মানে কটাক্ষ বা হাসাহাসি যেন না হয়। জাস্ট ব্যাপারটা এমনি বলে দিচ্ছি। অনেকেই হতে পারেন হয়তো তাদের অনেক বয়স বা তারা খুবই ইয়াং, এই জিনিসগুলো হয়তো এখনও অতটা তারা সড়গড় নয়। তো এইভাবে আপনারা আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে পারেন।
আমাদের কমিউনিটি স্পটলাইট মানে যারা এই সপ্তাহে আমাদের সাথে সবথেকে বেশি কমেন্টের মাধ্যমে ভিডিও শেয়ার করার মাধ্যমে এনগেজ করেছেন তারা হলেন শর্ণিতা, আমাদের মেম্বার শর্ণিতা দাস 129, প্রমিতা ব্যানার্জি নবদ্বীপ থেকে, মাহাদি বি জিয়া, এএসআর মানে অভিন্যা সিংহ রয় আমাদের অনেক পুরনো একজন মেম্বার, জিৎ জাবির, জয় মুখার্জি, মেহনাজ আফরিন মেহনাজ বাংলাদেশ থেকে আমাদের গল্প শোনে এবং অনেক দিন ধরে আমাদের এই কমিউনিটির আমাদের এই পরিবারের অ্যাক্টিভ একজন মেম্বার, সুচিত্রা সাধুকা, অঙ্কিতা চক্রবর্তী, মানস জানা, অক্ষয় ব্যানার্জি, রিফ্রেশিং পয়েন্ট, অন্বেষা ঘটক, রীনা দাস, মুন্না ভাই ওনার কমেন্টগুলো অনেক দিন ধরেই দেখেছি। অনেক দিন সৌমেনদার সাথে যখন একসাথে কাজ করতাম তখনও আমার মনে আছে ওনার কমেন্টগুলো আমি পড়েছি। অঙ্কন, KS গেমিং, অনুপমা রক্ষিত, মাধুরী দাস, তাপসী মিত্র, দীপঙ্কর চ্যাটার্জি, সাবিনা ইয়াসমিন, আই থিঙ্ক ইউজার নেমটা হচ্ছে আই এম ইয়াসু। সেও আমাদের খুব এই কমিউনিটির অ্যাক্টিভ একজন সদস্য, আমাদের সাথে অনেক দিন ধরে আছেন এবং আমাদেরকে খুব ভালো ফিডব্যাক দেয় ইয়াসু। তারপরে হচ্ছেন দীপঙ্কর চ্যাটার্জি, এটা মোস্ট প্রবলি দীপঙ্কর দা মানে যিনি আমাদের সাথে নতুন কাজ করছেন। দীপঙ্কর দা অনেক গল্পে আপনারা রিসেন্ট কিছু গল্পে আপনারা শুনবেন যে দীপঙ্কর দার ভয়েস দিয়েছে, একজন ভয়েস অ্যাক্টর, খুব ভালো কাজ করেন এবং বেঙ্গলি টিভি সিরিয়ালের জগতেও ওনার একটা বেশ ভালো প্রেজেন্স আছে। তো আমি রেকমেন্ড করব যে আপনারা যাদের বাড়িতে লোকজন সিরিয়াল দেখেন তারা একটু ফলো করলে নিশ্চয়ই দীপঙ্কর দাকে দেখতে পাবেন। আমাদের সাথে কমিউনিটি স্পটলাইটে আরও অনেকে আছে, যেরকম ইমন তালুকদার, সুস্মিতা মণ্ডল, নেহা দাশগুপ্তা, শুভ 701, রিয়া দাস, পল্লবী রয়, সাথী মণ্ডল দে, শাশ্বতী দাস, শুভদীপ নাথ, ক্রেজি গেমার বয়। শর্মিষ্ঠা সেনগুপ্তা বলছেন যে জাস্ট শোনা শেষ করলাম, এই কমেন্টটা পড়েছে তালডাঙার কালো রাত এই গল্পে, জাস্ট শোনা শেষ করলাম, জাস্ট অসাধারণ প্রেজেন্টেশন। আমি যাই একই কথা বলি, বাট সিরিয়াসলি উই কান্ট হেল্প টু অ্যাপ্রিসিয়েট অল দ্য হার্ড ওয়ার্ক ইউ গাইজ ডু অ্যান্ড কিপ আস এন্টারটেনড অ্যান্ড স্পুকড। আমি বাড়ি ফিরছি ফ্রম ওয়ার্ক, শুনতে শুনতে আসছি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, টাইম টু লিসেন টু অ্যানাদার, যতক্ষণ না বাড়ি রিচিং। Thank you so much. Thank you so much for appreciating the effort and all the hard work that goes into creating each and every episode for you guys. এই জিনিসটা শুনলে সত্যি একটু শান্তি পাই দিনের শেষে। এটার যদিও দিনের শুরু আমি রেকর্ড করছি, বাট থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা ফর অ্যাপ্রিসিয়েটিং আওয়ার এফার্টস। মানে কি বলবো, ভালো লাগে। আমরা দুজনেই এই জিনিসটাকে নিজেদের প্রফেশন হিসাবে চুজ করে নিয়েছি। নট দ্যাট আমরা অনেকের থাকে ব্যাপারটা এরকম হয় যে এখানে এসে ঠেকে, মানে কিছু না অন্য কিছু হয় না বা অন্য কিছু হচ্ছে না বলে এরকম একটা জায়গায় এসে ঠেকে এই কাজটা করে। সে যদি অন্য কিছু সুযোগ পেত তাহলে হয়তো এই কাজটা করতো না। আবার একদল লোক আছে যারা নিজের থেকে সব কিছু ছেড়ে এইটাকে বেছে নেয়। আমি আর প্রত্যয় দুজনেই কিন্তু এই দ্বিতীয় ক্যাটাগরির মানুষ। এইটা আলাদা করে আর এটা শুনে ব্র্যাগ করার মতো, এটা শুনে কারুর যদি ব্র্যাগ করার মতো কিছু মনে হয় সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের বন্ধুবান্ধব, আমাদের পরিবার পরিজন তারা সকলে জানেন এই নিয়ে। তারা একটা সময় খুব চিন্তিতও ছিলেন, দুশ্চিন্তা হয়েছিল আমাদের নিয়ে। আমাদের জীবনে আপনাদেরকে আমরা অনেক এন্টারটেনমেন্ট দিয়েছি, কিন্তু সত্যি কথা বলছি আমি আর প্রত্যয় আমাদের জীবনের সব মানুষদের কিন্তু টন হেডেক দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, তা আপনাদের এই কমেন্টগুলো পড়ে বেশ ভালো লাগে। কাজটাকে করার জন্য একটা নতুন উদ্দীপনা পাওয়া যায় এই কমেন্টগুলোর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। সোয়েন 1401 বলছে, সত্যি ঘটনাটাও এবার থেকে আপনাদের চ্যানেলে অসাধারণ একটা ব্যাপার, একটা গিফট। থ্যাঙ্কস টু 21B গ্রুপ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছে শান্তনু পাল, আমাদের সাথে রয়েছে রীতা দে, আমাদের সাথে রয়েছে সৌমজিৎ। দাদা, আমি হুগলি ডিস্ট্রিক্টের রিষড়া থেকে শুনছি। আচ্ছা, গল্পগুলো আমার রাতের ঘুমের সঙ্গী হয়ে উঠেছে। সত্যি আপনাদের গল্পগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সৌম্যজিৎ। আমরা রিষড়ার খুব কাছেই থাকি, আশা করি কোনো দিন দেখা করব। এখনও অবধি আমরা কোনো ফ্যান মিট করিনি, ওই সব ব্যাপারগুলো আমরা ঠিক পারি না। আমরা জাস্ট হাফ প্যান্ট পরে বাড়িতে বসে এইসব কাজকর্ম করে যাই। বাট ডেফিনেটলি চেষ্টা করব যে কখনো যদি পসিবল হয় এরকম কোনো ইভেন্ট করার, কারণ আজকালকার দিনে দেখছি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের সাথে রয়েছে অমিতাভ মজুমদার 5568,
মিঠুন চক্রবর্তী, আরে সাবাস মিঠুন দা, একটু আর বললাম না, যাই হোক। আমাদের সাথে রয়েছে এমডি আব্দুর রহমান 7059, আমাদের সাথে রয়েছে জয়শ্রী বিশ্বাস, আমাদের সাথে রয়েছে রাকেশ ক্রিয়েশন 707। রাকেশ বলছে, হ্যালো দাদা, আমার নাম রাকেশ পকিরা, আমি পশ্চিমবঙ্গ বারুইপাড়া থেকে বলছি। আমি জুয়েলারি ডিজাইনের কাজ করি। আমি প্রতিদিন কাজ করতে করতে গল্প শুনি আপনাদের, বাট আমি কমেন্ট করি না দাদা। আজ এই ফার্স্ট কমেন্ট করছি, কারণ এই গল্পটা সব গল্পগুলোর থেকে আমার ভালো লেগেছে। আর দাদা, তোমাদের সবাইকে থ্যাঙ্কস আমাদের এরকম গল্প শোনানোর জন্য। বাই দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি অ্যান্ড সুইট কমেন্ট। আমাদের সাথে রয়েছে গল্পের শেষ লাইন। গল্পের শেষ লাইনটা কি সেটা জানি না, বাট থ্যাংক ইউ। আমি বারবার বলি, এখন ইউটিউবে ইউজার নেমের ব্যাপারটা করে ফেলেছে বলে, যে একটু কমেন্ট করলে নিজের নাম আর লোকেশনটা যদি অ্যাটলিস্ট শেয়ার করা যায় তাহলে খুব ভালো লাগে, খুব এনগেজিং লাগে কমেন্টগুলো পড়তে। সে বলছে, থ্যাংক ইউ দাদা আমার নামটা নেওয়ার জন্য। আমি তোমার নামটা এখন তো আর বুঝতে পারছি না, আগে হয়তো তুমি নাম মেনশন করেছিলে। আমাদের সাথে রয়েছে তনুশ্রী পাল, আমাদের সাথে রয়েছে জাবির 10234, এম মণ্ডল, সুদেশনা সিনহা রয়, আমাদের সাথে রয়েছেন এমন একটা ইউজার নেম যেটা আমি ঠিক পড়ে উঠতে পারছি না, P4 in edits _ editing। সো আমি জানি না আর কিভাবে ইউজার নেমটা পড়া যায়। আরেকজন ইউজার আছেন @বটব্যাল, সে বলছে, আপনাদের চ্যানেল এত ভালো লাগে কেন জানেন? তার পেছনে আপনাদের চ্যানেলের নামটা কিছুটা জড়িত। 221B বেকার স্ট্রিট অ্যান্ড হ্যারিসন রোড এ থাকতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, 221B বেকার স্ট্রিট আর হ্যারিসন রোডে থাকতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই দুজনই আমার খুব প্রিয়। আমার মনে হয় কমেন্টটা লিখতে গিয়ে মাঝখানের জায়গাটা মিস হয়ে গেছেন, মানে আপনি বলতে চেয়েছেন যে শার্লক হোমস আর ব্যোমকেশ বক্সী, সেই জায়গাটা মাঝখানে কোথাও মিস হয়ে গিয়ে টাইপো কিছু একটা হয়ে গেছে, বাট আই আন্ডারস্ট্যান্ড ইউর কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি ছোট্ট একটা নোট। এসকে ভাইসি রাজ, আই এম ভেরি সরি যদি প্রোনাউন্সিয়েশনটা অ্যাকিউরেট না হয়। ও বলছে, দাদা তোমাদের গল্প ভীষণ ভালো লাগে, তোমাদের গল্প প্রত্যেক দিন শুনি। আমি সুরাটে কাজ করি, আমি সেলাইয়ের কাজ করি, আর তোমাদের চ্যানেলের গল্প না শুনলে আমার কাজে মন বসে না। এই ফার্স্ট টাইম কমেন্ট করছি, কিন্তু তোমাদের সব গল্প আমি শুনি। আমার নাম সিরাজ, বাড়ি সুন্দরবন, সাতচেলিয়া, জায়গাটার নামটা খুব সুন্দর। আচ্ছা, কন্টিনিউ করছি। আমাদের এখানের গল্প পাঠাতে পারি কি, সুন্দরবনের গল্প? প্লিজ দাদা রিপ্লাই দেবেন। যদি দেখে থাকেন, নেক্সট গল্পে অপেক্ষা করব তোমাদের চ্যানেলের। প্রত্যেকটা গল্পই খুব ভালো লাগে। আমি তো অন্য চ্যানেলের গল্প শুনি না, তোমাদের চ্যানেলের গল্প ভীষণ ভীষণ ভালো লাগে দাদা, রিপ্লাইটা দিও। হ্যাঁ নিশ্চয়ই, আমি রিপ্লাইটা এইখানে রিপ্লাইটা দিয়ে তারপরে আমি ফিজিক্যাল রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। তুমি ডেফিনেটলি আমাদেরকে কিছু ঘটনা থাকলে জানাতে পারো। মেল আইডিটা আমি একটু আগেও বলেছি, আশা করি তুমি যদি ফলো করতে থাকো তাহলে ওটা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইয়েট আনাদার মান্থ। 2026-এর প্রথম মাস শেষ হচ্ছে। একটা দারুণ মাস গেল, 10টা গল্প, মানে 10টা টোটাল ভিডিও হলো। সবার রেসপন্স বেশ ভালো পেলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এর মাঝখানে হয়তো আর কিছু সেশনসে এই আড্ডাটা থাকবে না 10 তারিখ অবধি। মাঝখানে 2-3টে যা সেশন হবে, কারণ আমরা থাকবো না, আমরা আউট অফ স্টেশন যাচ্ছি একটু ঘুরতে। তারপরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, টিল দেন গল্প কিন্তু আসতে থাকবে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। টিং টিং টি টিং।